নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বাঙালি আড্ডাতে আপনাদের স্বাগত। আজকের বিষয়, আজকের সভ্যতার সংকট সত্যজিতের চলচ্চিত্রায়ন। জিনিয়াসের আধুনিকতম সংজ্ঞা আমাদের জানিয়ে দিয়েছে যে তাকে হতে হবে যেকোনো একটি বা দুটি বিষয়ে প্রশ্নাতীত বা রূপে পারদর্শী এবং সেই সঙ্গে একাধিক বিষয়ে গবেষকের মতো কৌতূহলী। অর্থাৎ তাকে হতে হবে দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, গেটে, আইনস্টাইন, রবীন্দ্রনাথ, পিকাসো, কক্ত প্রমুখের বংশধর। সত্যজিৎ রায় নিঃসন্দেহে তাই। পথের মাঝারিতে যখন অপু পাঠশালা যাওয়ার জন্য চোখ মেলল, আমাদের সিনেমা দেখার চোখ ফুটল। তিনি পথপ্রদর্শক, তিনি প্রথম প্রতীক। শস্যে, রৌদ্রে, সিন্ধু উৎসবে চলচ্চিত্রের অধিকার বর্ণনা করে গেলেন। ছবিতে সুন্দর অসুন্দরের টানাপোড়েনের ফলে জীবনের বাস্তব রূপ আরো প্রকট হয়ে ওঠে। সুন্দরকে আরো সুন্দর লাগে, জন্মের আনন্দ মনে আরো দোলা দেয়। মৃত্যুর বেদনা মর্মান্তিক হয়ে বাজে। ইন্দির ঠাকুরের গাল ভাঙা হাসি সমস্ত মানুষকে মুহূর্তে আপন করে নেয়। পরিচালক ঋত্বিক কুমার ঘটক বলেন, ইন্দির ঠাকুরন এই ছবিতে গ্রাম বাংলার আত্মার প্রতিমা। এখনো ভাবলে এক একটি দৃশ্য আমাকে তাড়া করে ফেলে। সেসব তো আমাদের দেশের চলচ্চিত্রের গতিপথ আমূল বদলে দেয়, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। যে বিষয়টি ভাবতে গেলে আজও আমি বিস্মিত হয়ে যখন দেখি এই ছবিতে কোন রকম শ্রমিক মালিক সংঘর্ষ দেখানো হলো না, বা কোন রকম জমিদার চাষির সংঘর্ষ দেখানো হয় না, তাও কি এমন ঘটে যায় যে রায় পরিবার গ্রাম থেকে শহরে চলে আসতে বাধ্য হয়। এভাবেই তার ছবিতে বলা যেতে পারে রাজনীতি এসেছে, তা কখনো অন্যভাবে, আবার প্রতিদ্বন্দ্বী বা সীমাবদ্ধতাতে সরাসরি এসেছে। পথের পাঁচালী দেখানোয় তৎকালীন ভারত সরকারের কি প্রতিক্রিয়া হয়েছিল সে বিষয়ে উৎপল দত্ত তার সত্যজিৎ রায় ভারতীয় রেনেসাঁসের ফসল এই নিবন্ধে তার অসামান্য বক্তব্য আমাদের মুগ্ধ করবেই। ভারত সরকারের সর্বপ্রধান ব্যক্তিটি কলকাতায় ছবিটি দেখেছিলেন এবং দেখেই তার মুখ আরক্তিম হয়ে যায়, এবং দেখেই তার কিছুটা উত্তেজিত স্বরে তিনি সত্যজিৎ রায় জানতে চেয়েছিলেন, সেলুলয়েডে এভাবে দারিদ্র দেখালে কি বিশ্বের কাছে ভারতের দুর্নাম হবে না? এ হলো এক প্রকৃষ্ট ভারতীয় প্রশ্নের নমুনা, যা সব ভারতীয় শাসকই বিশ্বাস করেন। সত্যজিৎ রায়ের উত্তর তৎক্ষণাৎ সেই সর্বপ্রধান ব্যক্তিটির মাথা নিচু করে দিয়েছিল। সত্যজিৎ রায় বলেছিলেন, দারিদ্র্যকে বজায় রাখা যদি আপনার পক্ষে দুর্নামের না হয়, তবে আপনি দেখালে দুর্নামের হবে কেন? একইভাবে সত্যজিৎ তার একাধিক ছবিতে ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে তার বক্তব্য রেখেছেন চলচ্চিত্রের ভাষায়, যা কখনো স্লোগান হয়ে যায়নি বলে আমার মনে হয়। কাহিনীর মধ্য দিয়েই তা তিনি ব্যক্ত করেছেন। এছাড়াও সমাজের প্রান্তিক মানুষের কথাও তিনি তার ছবিতে অত্যন্ত মর্যাদার সঙ্গে বলেছেন। প্রখ্যাত চলচ্চিত্রতাত্ত্বিক আন্দ্রে মাজার চলচ্চিত্র তত্ত্বের বইয়ের নাম ছিল হোয়াট ইজ সিনেমা। সেখানে তিনি চলচ্চিত্র সম্পর্কে কিছু বেসিক প্রশ্নের অবতারণা করেছেন। সত্যজিৎ রায়ও তার ছবির মধ্য দিয়ে ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে আর প্রান্তিক মানুষের সমাজে কি অবস্থান, সে বিষয়ে কিছু প্রশ্ন তুলে ধরেছেন, যা আমাদের আজও ভাবাচ্ছে। সদগতি ছবিটি তৈরি করা হয়েছিল কেবলমাত্র টেলিভিশনের জন্য। ভারতীয় টেলিভিশনকে যারা নিয়ন্ত্রণ করে, সেই দুর্নীতিপরায়ণ গোষ্ঠীর হাস্যকর আচরণের সঙ্গে আমরা সকলেই ভালোভাবে পরিচিত। যেহেতু তাদের কর্তা ব্যক্তিরা অনেক দেরিতে বুঝলেন যে সত্যজিৎ রায় হলেন ভারতের রেনেসাঁর শেষ প্রতিনিধি, সেহেতু তাদের নিজেদেরও টনক নড়ল। এরা সদগতি ছবিটি প্রদর্শন বন্ধ করতে চেয়েছিলেন, কারণ এই ছবিতে চামার শব্দটি ব্যবহার করা হয়েছে। লক্ষ্য করুন, সদগতি ছবিটি তৈরি করা হয়েছিল কেবলমাত্র টেলিভিশনের জন্য। সুতরাং সংলাপকে চ্যালেঞ্জ করায় সত্যজিৎ রায় ও লেখক মুন্সী প্রেমচন্দ দুজনের ওপরই আক্রমণ করা হয়। সদগতি দেখার সময় মনেই পড়ে না যে এর মধ্যে সিনেমা শিল্পের কোনো কৌশল আছে। অত্যন্ত সহজ সরল বর্ণনা ভঙ্গিতে শুরু হয় কাহিনী। একটি সাধারণ গ্রীষ্মের সকাল, আলো তখনও প্রখর হয়নি। এ সময় মানুষের গলার আওয়াজ নরম থাকে এবং ভুরু কুচকে যায় না। দুঃখী চামারের কিশোরী মেয়ে ধনিয়া উঠোনে ঝাড় দিচ্ছে। আজ তার জীবনের বিশেষ একটি দিন। আজ তার পণ্ডিত মশাই তাদের বাড়িতে আসবেন। তিনি ধনিয়ার বিয়ের শুভ দিন ঠিক করে দেবেন। তার মা ঝুড়িয়ার মুখেও খুশি মাখা ব্যস্ততা। পণ্ডিত মশাইয়ের মতন একজন বিশিষ্ট ব্যক্তিকে বাড়িতে ডেকে নিয়ে আসা হবে, সেজন্য আলাদা ব্যবস্থা করতে হবে তো। একটি নিষ্পাপ লাবণ্যময়ী কিশোরী মেয়ের বিবাহের প্রস্তাবনা দিয়ে শুরু, এর চেয়ে চমৎকার বিষয় আর কি হতে পারে? যতই গরিব হোক বা ছোট জাতের হোক, সেই মুহূর্তে ওরা একটি সুখী পরিবার। প্রথম সমস্যা দেখা যায় কখন জানেন?
পণ্ডিত এলে সেই পণ্ডিত বসবেন কোথায়? ওরা তো অস্পৃশ্য, ওদের বাড়ির কোনো জিনিসে তো তিনি বসবেন না। একমাত্র কৈশোরের সারল্যের উত্তরটি জানে। কেন? মোড়লের কাছ থেকে তার খাটিয়াটি ধার করে আনলে হয় না? তখন এই কিশোরী মেয়েটিকে এই কঠোর সত্য শিক্ষা দেওয়া হয় যে খাটিয়া তো দূরের কথা, মোড়ল তাদের এক টুকরো জ্বলন্ত কয়লাও ধার দেবেন না, বরং মহুয়া গাছের পাতা ছিঁড়ে এনে টাটকা আসন বানানো হোক। পণ্ডিত এলে তাকে উপঢৌকন দিতে হবে নিয়ম মতো। এক সের আটা, আধ সের চাল, এক পোয়া ডাল, আধ পোয়া ঘি, আর নুন হলুদ, এসব জোগাড় করে রাখতে হবে। তবে জুলিয়া যেন ওসব না ছোঁয়। কোনো জলচল মহিলাকে অনুরোধ করে তাকে দিয়ে আনিয়ে সাজিয়ে রাখতে হবে, আর রাখতে হবে 4 আনা পয়সা। একমাত্র হরিজনদের পয়সাটাই পণ্ডিতের কাছে অস্পৃশ্য নয়। সকাল থেকে কিছু খায়নি দুঃখী চামার, তাতে কি হয়েছে? এই তো এখনই সে পণ্ডিতকে নিয়ে আসবে, তারপর শুভ কাজটা ভালোই ভালো মিটে গেলে তারপর সে খাওয়ার অনেক সময় পাবে। ঘাসের বোঝাটি মাথায় করে সে টলমল পায়ে এগিয়ে যায়। পুরো কাহিনীটি আর সবিস্তারে বলার প্রয়োজন নেই। সকালের এই নরম ভাবটা কেটে গিয়ে ক্রমশ কর্কশ দুপুর আসে, তারপর ম্লান সন্ধ্যা ও দমবন্ধকর রাত্রি। দুঃখী চামারের মৃত্যু, তার মৃতদেহ সরানোর সমস্যা ও সমাধান নিয়েই সদ্গতি। আপাতত মনে হয় চলচ্চিত্রকার একটি জীবন কাহিনী নির্লিপ্তভাবে বর্ণনা করে গেছেন। শুধু নির্লিপ্ত নয়, নির্মম। সত্যজিৎ রায় তার কোনো ছবিতে এমন হননি। প্রকৃতির কোনো স্থান নেই এখানে, জীবনের প্রবহমানতার কোনো চিহ্নই এখানে নেই। কেউ কেউ বলেন সত্যজিতের বাস্তবের ছবিতেও কবিত্বের ভাব বেশি থাকে। আমি মনে করি সেটাই মহৎ শিল্পীর প্রকৃত লক্ষণ, যেমন টলস্টয়ের উপন্যাস। কিন্তু সত্যজিৎ সেটাকে অভিযোগ মনে করে এবারে সদ্গতির ক্ষেত্রে বললেন, দেখো কিভাবে রূঢ় বাস্তবকে চলচ্চিত্রের ভাষা উপস্থাপিত করা যায়। অন্যান্য সব কাজ সেরে ফেলার পর পরিচালক যখন দুঃখী চামারকে বিশাল প্রাচীন গাছের গুড়িটাকে সামনে দাঁড় করান, তখন আমরা আঁতকে উঠি। পণ্ডিতের বাড়ির সামনে রাবণের মূর্তি, কিন্তু ক্যামেরা দিয়ে তিনি কখনোই সেটার প্রতি বিশেষ মনোযোগ আরোপ করেন না। পণ্ডিতের বাড়িতে সবকিছু খুব ধীর গতিতে চলে। তার পাশেই দুঃখী কাঠ চেরার জন্য অক্লান্ত পরিশ্রম করে যায়। সে ঘাস কাটতে জানে, কিন্তু সে কাঠ কাটতে জানে না। সে যে কিছু খায়নি সেটা তীব্র মর্মান্তিকভাবে মনে করিয়ে দেওয়া হয় পণ্ডিত আর তার গৃহিণীকে আলোচনায়। ওকে কিছু খেতে দিলে হয় না? কিন্তু ওরা চামার, অনেক না খেলে ওদের পেট ভরে না। একটা দুটো রুটির বেশি নেই, সুতরাং তার ওকে দিতে হবে কি? এই ভেবে পণ্ডিত ও গৃহিণী বিবেককে ঘুম পাড়িয়ে নিজেরা শুতে চলে যায়। একটা সময় দুঃখী চামারের কুড়োলে আলো ও ছায়ার সাংঘাতিক খেলা দেখে শিহরণ জাগে। বোঝা যায় চলচ্চিত্রের ভাষা কত কম সময়ে কত বেশি কথা বলতে পারে। সদগতি কাহিনী রচিত হয়েছিল 20-র দশকের পটভূমিকায়। আজও যে এই ঘটনা কত সত্য তা বলার অপেক্ষা রাখে না। এই ছবিতে সত্যজিৎ রায় কোনো উচ্চারিত প্রতিবাদ কিংবা নিজস্ব বক্তব্য রাখেন। তিনি তার পরিষ্কার শিল্প ভাষা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সংবিধান, গণতন্ত্র নিয়ে চেঁচামেচি এখনো কত অসার। মানুষই মানুষকে বাঁচতে দেয় না। এই হলো এ পর্যন্ত ভারতের ইতিহাস, যা আজ অপরিবর্তন। এরপর আপনি যদি শাখা প্রশাখার দিকে তাকান, তাহলেও দেখতে পাবেন সত্যজিৎ সেখানে মধ্যবিত্তের অনৈতিকতাকে কষাঘাত করেছেন। এই মধ্যবিত্ত এখন পুঁজিবাদী আদর্শ উদ্বুদ্ধ হয়ে অর্থ উপার্জনের জন্য ছুটছে। অথবা আগন্তুকে দেখুন, সেখানে সত্যজিৎ রায় তথাকথিত সভ্যতাকে ভৎসনা করেছেন, যে সভ্যতা বোতাম টিপে একটা শহর ধ্বংস করে দিতে পারে, এবং যে সভ্যতা আদিবাসীদের অবজ্ঞা ও ঘৃণা করে, কারণ তারা খুন করার শিল্পটি আয়ত্ত করতে পারেননি। মূল্যবোধের সংকট ঘুরে ফিরে সত্যজিৎ রায়ের অনেক ছবিতেই প্রধান বিষয় হিসাবে উপস্থিত হয়েছে। শাখা প্রসাদ শাখা প্রশাখার ছবিতেও বিষয়টি ফিরে এলো। প্রতি তুলনায় বিশেষ করে মনে পড়ে সেবা মধ্যে ছবিটির কথা। পিকু ছবির কথা মনে পড়ে। শাখা প্রশাখার গল্প তার নিজের। এতে একটি জিনিস শতপ্রমাণিত, সমাজ জীবন সম্পর্কে তার ধ্যান ধারণার অনুভবে প্রতিক্রিয়াগুলি তীব্রতর হয়ে উঠেছে। সমাজ মনস্ক শিল্পী সত্যজিৎ আরো বেশি উদ্বিগ্ন হয়ে উঠেছেন, এটাই স্বাভাবিক। ছবির শেষ দিকে মানসিক ভারসাম্য মেজে ছেলে প্রশান্ত সহতোক্তির মতো বলে, যত সহজ তত ভালো। এই কথা এই কথার লক্ষ্যে সত্যজিৎ যেন এই ছবিটিকে পৌঁছে দিতে চান। সহজ অথচ গভীর এমন এক সরলতা যা প্রজ্ঞার গভীরতা থেকে জন্ম নেয়। শাখা প্রশাখায় সবকিছুর আয়োজন থাকলেও আকাঙ্ক্ষা শেষ পর্যন্ত অপূর্ণ থেকে যায়। সত্যজিৎ রায় তার সৃষ্টি পর্বের গোড়া থেকে উদ্বুদ্ধ ছিলেন মানুষের প্রতি বিশ্বাস ও আস্থায়। বিষয়বস্তু ও শিল্পরীতিতে সেই ভঙ্গি গোড়া থেকেই লক্ষণীয়। তার বিশ্বাস প্রথম চির ধরেছিল জন অরণ্যতে।
তারপর শাখা প্রশাখা পর্যন্ত প্রায় সব ছবিতেই কাজ করেছে সত্যজিতের কঠোর দৃষ্টিভঙ্গি। সমাজের সমালোচনা তিনি অনেক সময় সোচ্চার, কিছুটা সরলীকরণের ছাপও পড়েছে তার এই ধরনের ছবিগুলিতে। কিন্তু তার তীর্যক দৃষ্টি ও বিশ্লেষণের নিষ্ঠুরতা আমাদের চোখ এড়ায়নি। সত্যজিতের শেষ ছবি আগন্তুকে আমরা দেখি সেই মানবিক বিশ্বাসের প্রত্যাবর্তন। তীব্র শ্লেষ ও কঠাঘাতের এখানে আছে, কিন্তু তারপরেই এক ক্ষমাসুন্দর প্রশান্তির প্রলেপ। ছবির কেন্দ্রীয় চরিত্র মনমোহন যখন 35 বছর পর ঘরে ফেরেন, তখন তাকে দেখে মনে হয় অন্য গ্রহের মানুষ। পৃথিবীতে এসে নানা অসঙ্গতি দেখে মজা পাচ্ছেন, ঠাট্টা করছেন, কিন্তু সমাপ্তিতে নতুন করে অনুভব করেছেন আত্মিক বন্ধন। কিংবা তিনি যেন সে আলতামিরার গুহা চিত্রকর, তার সারল্য আর আদিমতা নিয়ে উপস্থিত আজকের জগতে। ভঙ্গির এই বৈচিত্র্যে আগন্তুক যেন আধুনিক রূপকথার স্তরে উন্নীত হয়েছে। রবীন্দ্রনাথ যেমন তার শেষ জীবনে সভ্যতার সংকট লিখেছিলেন, সত্যজিৎ তার শেষ ছবিতে সভ্যতার প্রতি তার অনাস্থাকে দৃঢ়ভাবে ব্যক্ত করেছেন। কখনো কখনো এই ছবির মূল চরিত্র মনমোহনকে আমার সত্যজিৎ রায়ের অল্টার ইগো বলেই মনে হয়। ওই একই প্রজ্ঞা, বাকবৈদগ্ধ্য, মেধার দ্যুতি। আগন্তুক ছবির মূল চরিত্র ছবিতে সভ্যতা, অসভ্য, বর্বর মানুষ, ধর্ম প্রভৃতি সম্বন্ধে যা বলেছেন, তাতে একটা কথা পরিষ্কার মনে হয়, সত্যজিৎ জীবনের রূপান্তর দাঁড়িয়ে রবীন্দ্রনাথের মতোই এই সভ্যতা, দৈনিক পত্রিকা, আদিবাসী সমাজ, সংস্কৃতি, বিজ্ঞানের অভাবনীয় উন্নতি সম্পর্কে এক ধরনের মন্তব্য করেছেন চলচ্চিত্র ভাষায়, যা আমাদের বিস্মিত করে, মুগ্ধ করে আর নতুন চিন্তার খোরাক যোগায়। তাই কথা বলাই যায়, রেনেসা শব্দটি সত্যজিতের পক্ষে যথেষ্ট নয়। তিনি ছিলেন মানব জাতির বিবেকের একটি মুহূর্ত। আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আরো কি কি বিষয়ে আপনাদের বক্তব্য আলোচনা করলে ভালো লাগতে পারে সেই বিষয়ে আমাকে জানাবেন।